পশু কোরবানির পর কাবা শরীফ তাওয়াফ করছেন হাজিরা। মিনায় ফিরে আসার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। রুশ মার্কিন সমঝোতা অনুযায়ী সিরিয়ায় 10 দিনের যুদ্ধবিরতি শুরু হচ্ছে আজ। সীমান্তে সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা তুরস্কের। এবং পিয়ংইয়ং নগরী ধুলার সাথে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়ার। আবারও পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। পবিত্র হজ পালনে মুজদালিফায় রাত্রিযাপন শেষে জামারাতে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছেন মুসল্লিরা। পরে পশু কোরবানি ও কাবা শরীফ তাওয়াফ করেন তারা। হজের সবশেষ খবর জানাচ্ছেন সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান। মুহূর্তে আমি অবস্থান করছি পবিত্র হেরেম শরীফের সামনে। এখানে আজকে আমরা মুজদালিফা থেকে রাত্রি যাপন শেষে খুব ভোরেই ফজরের পরপরই রওনা হয়েছি জমারাতে পাথর নিক্ষেপের জন্য। তো জমারাতে আমরা খুব ভোরে এসে উপস্থিত হয়েছি এবং জমারাতে শয়তানকে লক্ষ্য করে আমরা কঙ্কর নিক্ষেপ শেষে আমরা ওখানেই কোরবানি শেষ করে আমরা মাথা মুন্ডন করছি এবং মাথা মুন্ডন শেষে আমরা এখন চলে এসেছি মক্কা হেরেম শরীফে। এখানে আজকে আমরা তাওয়াফ ইফাদা আদায় করবো এবং তাওয়াফ ইফাদা শেষে আমরা সাই করার পর আজকে যে 10 জিলহজের যে কর্মসূচি আছে হজের, সেই কর্মসূচি সম্পন্ন করব এবং হজের আরো 2 দিন বাকি আছে। এই 2 দিন শুধুমাত্র মিনাতে অবস্থান করে এই শয়তানকে মারার জন্য যে কঙ্কর সংগ্রহ করা হয়েছিল মুজদালিফা প্রান্ত থেকে, সেই কঙ্কর নিক্ষেপ এবং এই 2 দিন আগামী 2 দিন কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে মূলত এবারে হজের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, অন্যান্য বছর হাজিদের সংখ্যা নিয়ে একটা বিভ্রান্তি ছিল, তবে এই বছর সৌদি সরকার প্রত্যেকটা মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই বছর তাদের কতজন মুসল্লি এবারে হজে অংশগ্রহণ করেছেন। তাদের সংখ্যাটা ছিল এরকম যে 18,62,909 জন মুসল্লি এবছর এই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের অভ্যন্তর থেকে মূলত হজে অংশগ্রহণ নিয়েছেন। তাদের মধ্যে 13,25,372 জন পুরো বিশ্ব থেকে, বাংলাদেশ সহ পুরো বিশ্ব থেকে এসেছেন এবং এই সৌদি আরব অভ্যন্তরীণ যে হাজি ছিলেন তাদের সংখ্যা হলো 5,37,537 জন। প্রবাসী বাংলাদেশি যারা এই দেশে আছেন এবং যারা এবছর এই দেশে হজে এসেছেন, তারা আজকে যেহেতু সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদের দিন, তো ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। মক্কা মনোয়ারার প্রান্ত থেকে আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। পবিত্র কাবা শরীফ তাওয়াফ করছেন হাজিরা। সৌদি টিভির সৌজন্যে এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি সেখানে। পবিত্র কাবা শরীফ তাওয়াফ করছেন হাজিরা। আমরা তখন সরাসরি দেখছিলাম সেখানকার কিছু দৃশ্য। সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে রুশ মার্কিন সমঝোতার পর আবারও সরকার বিরোধী বিদ্রোহীদের অবস্থানে বিমান হামলার ঘটনা ঘটেছে। অস্ত্রবিরতি শুরুর আগ মুহূর্তে চলা এসব বিমান হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। অস্ত্রবিরতি প্রস্তাব অনুযায়ী স্থানীয় সময় আজ মধ্যরাত থেকে 10 দিনের এই যুদ্ধবিরতি শুরু হবার কথা রয়েছে। রুশ মার্কিন অস্ত্রবিরতির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে আসাদ বিরোধী শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আল আহরার আল শাম। দুই পরাশক্তি সিরিয়ার চলমান সংকটকে খণ্ডিতভাবে সমাধানের চেষ্টা করছে বলে অভিযোগ করে তারা। এর মধ্যে সিরিয়ার সীমান্তে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে তুরস্ক। রোববার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরের একাংশে বোমা হামলার পরপরই ধারণ করা ভিডিওতে বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে থাকতে দেখা যায় অনেককে। রুশ মার্কিন অস্ত্রবিরতি প্রস্তাবে সকল পক্ষ সম্মত হওয়ার কয়েক ঘন্টা না যেতেই আলেপ্পো ছাড়াও ইদলিব ও দোমা শহরে এই বিমান হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। রুশ যুদ্ধ বিমান এসব হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। সিরিয়া ইস্যুতে রুশ মার্কিন অস্ত্রবিরতি সিদ্ধান্তকে কষায়ের সমীকরণ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে আসাদ বিরোধী শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আল আহরার আল শাম। দুই পরাশক্তি সিরিয়ার চলমান সংকটকে খণ্ডিতভাবে সমাধানের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আল কায়দার বেশ ঘনিষ্ঠ বলে পরিচিত এই গোষ্ঠীটি। মৃত্যুবরণ ও বাস্তুচ্যুত হওয়ার মতো কঠোর আত্মত্যাগ সত্ত্বেও টানা 6 বছর ধরে চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছে সিরীয় জাতি। যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথভাবে যে তৎপরতা চালাচ্ছে তাতে ক্ষতিগ্রস্ত মানুষের কাঙ্ক্ষিত সিরিয়া প্রতিষ্ঠা সম্ভব নয়।
চলমান সংকটের খণ্ডিত সমাধানের যে প্রস্তাব তারা দিয়েছে তাতে সাড়া দিতে পারি না আমরা। এদিকে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দমনে সিরিয় সীমান্তে তুর্কি সেনা অভিযান আরো কঠোর করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সন্ত্রাসীদের মূলোৎপাটনে গেল 15 আগস্ট থেকে সিরিয়ার ভেতর যে সেনা অভিযান শুরু হয়েছে তা অব্যাহত রয়েছে। সেনা সদস্যদের মৃত্যুর খবর আমাদের হৃদয় ভেঙে দিলেও শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবে আমাদের সৈন্যরা। নিরাপত্তা বাহিনী ও ওই অঞ্চলের শান্তিকামী নাগরিকদের নিয়ে পিকেকে বিদ্রোহীদের নির্মূল করা হবে। তুরস্কের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পিকেকে এর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে 24 জন পৌর মেয়রকে অপসারণ করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে রোববার ইরাক সীমান্তবর্তী প্রদেশ দারবাকির ও হাক্কারিতে বিক্ষোভ করে অপসারিত মেয়রের সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। জাহিদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 7 জন নিহত। পারমাণবিক হামলার ইঙ্গিত পেলে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংকে ধুলার সাথে মিশিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার ধারাবাহিক পারমাণবিক পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এর মধ্যে দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে উত্তর কোরিয়া আরেকটি পারমাণবিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। একের পর এক পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষোভের মুখে পড়া উত্তর কোরিয়া গত শুক্রবার পঞ্চমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। এর পরপরই উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণাও আসে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। রোববার এসবের জবাবে পিয়ংইয়ং এর পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি অর্থহীন ও হাস্যকর। এর মধ্যে সরকারি সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, আরেকটি পারমাণবিক পরীক্ষার জন্য প্রস্তুতি শেষ করেছে উত্তর কোরিয়া। এ অবস্থায় পারমাণবিক হামলার কোনো ধরনের ইঙ্গিত পেলে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং এর প্রতিটি এলাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন শেলের আঘাতে গুঁড়িয়ে দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়া প্রস্তুতি নিয়ে রেখেছে বলে সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা ইয়োনহাপ। এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেও শীর্ষ সেনা কর্মকর্তাদের এক অনুষ্ঠানে অংশ নিয়ে বলেছেন, জাপানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে পিয়ংইয়ং এর পারমাণবিক কর্মসূচি। এ সময় উত্তর কোরিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ড ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানান তিনি। উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আমলে না নিয়ে একের পর এক পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত মাসে জাপানের অর্থনৈতিক জলসীমায় একটি ক্ষেপণাস্ত্র এসে পড়েছে। এরকম ঘটনা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকার পরও দেশটি 2006 সালে প্রথমবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। এরপর পিয়ংইয়ং এর উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে 9/11 সন্ত্রাসী হামলার 15 বছর পূর্তিতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন নিহতদের স্বজন, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনেরা। এদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ ভবন বিধ্বস্তে নিহতদের স্মরণ সভায় যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ডেমোক্র্যাট দলের মনোনীত মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন। তার চিকিৎসক জানিয়েছেন, হিলারি নিউমোনিয়ায় আক্রান্ত। পরে হিলারি তার পূর্ব নির্ধারিত ক্যালিফোর্নিয়া সফর বাতিল করেন। এর আগে 9/11 উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নিহতদের প্রতি শ্রদ্ধা ও স্বজনদের প্রতি সমবেদনা জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় যুক্তরাষ্ট্র সন্ত্রাস বিরোধী লড়াইয়ে কখনো পরাজিত হবে না বলে মন্তব্য করেন তিনি। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে ছিনতাই করা একাধিক বিমানে হামলা চালানো হয়। মার্কিন ইতিহাসে ভয়াবহ ওই হামলায় প্রায় 3000 মানুষের প্রাণহানি ঘটে। এই ঘটনার জেরে আফগানিস্তান সহ কয়েকটি দেশে ওয়ার অন টেরর নামে বিতর্কিত সামরিক অভিযান শুরু করে পশ্চিমা জোট। এদিকে 9/11 নিহতদের স্মরণে রোববার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। 9/11 সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় মৌন সমাবেশ এবং প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করেন বাংলাদেশি আমেরিকান ব্যানারে প্রবাসী বাংলাদেশিরা। ধর্মের নামে সন্ত্রাস পুরো বিশ্বকে গ্রাস করেছে উল্লেখ করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন
প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। এছাড়া দিনটি স্মরণে একই এলাকায় আলাদা সমাবেশে মোমবাতি প্রজ্বলন ও সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। ভারতের মধ্যপ্রদেশে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মধ্যপ্রদেশে কমপক্ষে 277 জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত। এছাড়া এই রোগের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60 জনে। এবছরই ভারতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় 27,000 মানুষ। জুন থেকে এই সংখ্যা বাড়ছে। ডেঙ্গু রোগের কোনো প্রতিষেধক এখনো বাজারে আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী প্রতি বছর 20,000 মানুষের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে 7 বিচ্ছিন্নতাবাদী। স্থানীয় পুঞ্চ এলাকায় রবিবারের ওই সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয় বলে জানা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, গেরিলারা সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলার টার্গেট করছে এমন খবরে নিরাপত্তা রক্ষীরা অভিযান শুরু করলে গোলাগুলি শুরু হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়াও বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়। শনিবার পুলিশের গুলিতে 2 জনের নিহতের একদিন পর এ সংঘর্ষের ঘটনা ঘটল। এ নিয়ে গেল জুলাইয়ে সশস্ত্র সংগঠন হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানির হত্যাকাণ্ডের জেরে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত নিহতের সংখ্যা 80 ছাড়ালো। আহত হয়েছে আরও প্রায় 10,000 বেসামরিক মানুষ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ঈদুল আজহাকে ঘিরে নিউ ইয়র্কে মুসলিম বাঙালিদের উচ্ছ্বাস। ভেদাভেদ ভুলে আনন্দ ভাগ করে নিতে আগের রাতে প্রবাসী বাঙালিদের ব্যস্ততা। ইয়েমেনে সৌদি আরব জোটের বিমান হামলায় অন্তত 21 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় 40 জন। দেশটির উত্তরাঞ্চলের সাদান এলাকায় 2টি হামলা চালানো হয় বলে রোববার বিভিন্ন গণমাধ্যম জানায়। হামলার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সৌদি আরবের সামরিক জোটের এক মুখপাত্র জানান, হাউথি বিদ্রোহীদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হলে তারা নিহত হয়। গেল বছরের মার্চ মাস থেকে হাউথি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। যুক্তরাষ্ট্রের কলোরাডোয় একটি স্কুল বাস দুর্ঘটনায় অন্তত 1 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে শিশু সহ কমপক্ষে 17 জন। পুলিশ জানায়, রোববার শিক্ষার্থীদের বহনকারী একটি স্কুল বাস ক্যালিফোর্নিয়া থেকে ফুটবল খেলা শেষে কলোরাডোর ডেনভারে ফিরছিল। ফেরার পথে ডেনভারে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি পিলারের সঙ্গে বাসটির ধাক্কা লাগলে ঘটনাস্থলে এর চালক নিহত হন। দুর্ঘটনায় আহতরা সবাই ব্রমফিল্ড লিগেসি হাই স্কুলের ফুটবল খেলোয়াড় ও কোচ বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার পর এর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের নেভাদায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 3 আরোহী নিহত হয়েছেন। রোববার নেভাদার রেনো তাহোই বিমানবন্দরের গাড়ি পার্কিংয়ে এই দুর্ঘটনা ঘটে। বিমান কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই 1 ইঞ্জিন বিশিষ্ট বিমানটি পার্কিং লটের বেশ কিছু গাড়ির ওপর বিধ্বস্ত হয়। এতে বিমানের 3 যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তবে দুর্ঘটনায় পার্কিং লটের কেউ হতাহত হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঈদ উৎসবকে কেন্দ্র করে নিউ ইয়র্কে খুশির জোয়ারে ভাসছে প্রবাসী মুসলিম বাঙালিরা। বাঙালি অধ্যুষিত জামাইকা, জ্যাকসন হাইটস, ব্রুকলিন, ব্রঙ্কস সব জায়গায় দেখা যায় একই চিত্র। ভেদাভেদ ভুলে আনন্দ ভাগ করে নিতে ঈদের আগের রাতে ব্যস্ত সময় পার করেন নিউ ইয়র্কের প্রবাসী বাঙালিরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। এই মেহেদি উৎসবই যেন জানান দিচ্ছে রাত পোহালেই কোরবানির ঈদ। ইসলাম ধর্মানুসারীদের অন্যতম প্রধান এই উৎসবের আগের রাতে মেহেদির রঙে হাত রাঙাতে ব্যস্ত ছোট বড় সব বয়সী নারী। এ উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। আমি মেহেদি দেওয়া আমার বেস্ট ফ্রেন্ডের দেখে দেখে শিখেছি। প্রতি চাঁদ রাতে প্রায় 30 জনের মতো দেওয়া হয়। প্রবাসী বাঙালিরা ঈদের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ভিড় করেন এখানকার বিপণী বিতানগুলোতে। কেবল নিজের জন্য নয়, প্রিয়জনের জন্য ঈদ উপহার কিনতে ব্যস্ত সময় পার করছেন তারা। খুব ভালো লাগলো। আমি যে নিউ ইয়র্কে আসি পুরোপুরি বুঝতে পারি না, মনে হয় কি কোন সময় হয়তো বাংলাদেশে গেছি, ওই কথা মনে পড়ে যায়। আমরা সবাই ফ্রেন্ডরা মিলে এসেছি। আমরা মেহেদি দিতে আসছি। আমরা বাংলাদেশের মতো ফিল
করতেছি এখানে এসে, and it's a beautiful night. I hope everybody else is enjoying too. গত মাসে নিউ ইয়র্কে ঘটে গেছে দুই বাঙালিকে হত্যার মতো রোমহর্ষক ঘটনা। বিদ্বেষের কারণে দুটি হত্যাকাণ্ড ঘটেছে ধারণা করায় অনেকটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল প্রবাসী বাঙালিরা। তবে ঈদের আনন্দ ভেদাভেদ ভুলে ও সব আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সহায়তা করবে বলে প্রত্যাশা সবার। সময় সংবাদ, নিউ ইয়র্ক। মধ্যপ্রাচ্য সহ এশিয়ার কয়েকটি দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আজ একযোগে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিন মুসল্লিরা ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। ইরাক, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে ঈদের নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করেন। বিশ্বের অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় ঈদ উপলক্ষে জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজধানী জাকার্তা সহ বিভিন্ন শহরের মসজিদগুলোয় পুরুষ মুসল্লিদের পাশাপাশি শত শত নারী ও শিশু ঈদের নামাজে শরীক হন। সম্প্রতি বিশ্বের বেশ কিছু দেশে সন্ত্রাসী হামলার কারণে সবাই নামাজ শেষে দেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন। ফিলিস্তিনের জেরুজালেম ও পশ্চিম তীরের রামাল্লার মসজিদে মসজিদে হাজার হাজার মুসল্লি অংশ নেন ঈদ জামাতে। তাদের সঙ্গে যোগ দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও। আমি আশা করছি এই বছরটি ভালো যাবে। একই সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যেসব ইস্যু নিয়ে দ্বন্দ্ব রয়েছে তা দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কোরবানির ঈদ পালন করা হচ্ছে ইরাকেও। সকালে রাজধানী বাগদাদ সহ বিভিন্ন শহরের জামাতে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে জঙ্গি সংগঠন আইএসের হামলার হুমকি থাকার কারণে সেখানে ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। মধ্যপ্রাচ্যের মতো এশিয়াতেও উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। ভারতের হায়দ্রাবাদ ও কেরালা সহ বিভিন্ন রাজ্যের মুসলমানরা পরিবারের শিশুদের নিয়ে জামাতে ঈদের নামাজ আদায় করেন। হাতে হাত মিলিয়ে ও কোলাকুলি করে ভাগ করে নেন ঈদের আনন্দ। এছাড়া রাশিয়া ও চীনেও উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করেছে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। শিরিন আক্তার, সময় সংবাদ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে কাতারেও উদযাপিত হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। স্থানীয় সময় সোমবার সকালে রাজধানীর দোহার জাতীয় ঈদগাহে ফ্রান্সের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে শরীক হন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। নামাজ শেষে মুসলিম বিশ্বের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর পশু কোরবানি করেন তারা। ধর্মীয় ভাবগাম্ভীর্য সহকারে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে ইউরোপের অন্যতম দেশ ফ্রান্সে। প্যারিসে স্থানীয় ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তোষ লাভের আশায় পশু কোরবানি দেন প্রবাসী বাংলাদেশিরা। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি লুৎফর রহমান বাবু। উৎসব আর আনন্দের মধ্য দিয়ে ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা পালন করা হয়েছে। ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা সমবেত হয়ে এখানে ঈদের জামাত আদায় করেছেন। ফ্রান্সের 3টি স্থানে বাংলাদেশি কমিউনিটি দ্বারা ঈদের জামাত পরিচালিত হয়েছে। বাংলাদেশ কমিউনিটি মসজিদ, ইসলামী সেন্টার, বাংলাদেশি অধ্যুষিত ওভারবিলা জামে মসজিদ এবং মেট্রোহাউসের জিমনেসিয়াম হলে একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের মেট্রোহাউসের জিমনেসিয়াম হলে স্থানীয় মেয়র উপস্থিত হয়েছিলেন এবং তিনি সেখানে বক্তব্য রেখেছেন। তিনি তার বক্তব্য বিশ্ব মুসলিমের প্রতি সহমর্মিতা, বিশ্ব মুসলিমের প্রতি ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে বিশ্বে যে জঙ্গিবাদের ব্যাপকতা তা যেন রোধ করা যায় এবং ইসলামের যে মূল বাণী রয়েছে তা যেন সব জায়গায় প্রচার করা হয়, তিনি তার বক্তব্যে সেটি তুলে ধরেছেন। একই সাথে মুনাজাতে বিশ্ব মুসলিমের শান্তি সমৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের উন্নতি এবং সমৃদ্ধি কামনা করা হয়েছে। বাংলাদেশের মতো এখানে প্রবাসী বাংলাদেশিরা পশু কুরবানি দিতে না পারলেও নির্দিষ্ট স্থানে গিয়ে তারা পশু কুরবানি দিয়ে থাকেন। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। বিশ্বের প্রায় সব দেশেই মধু বেশ জনপ্রিয়। প্রাকৃতিকভাবে পাওয়া মধু দিয়ে মানুষের চাহিদা পূরণ না হয় অনেক বছর ধরেই কৃত্রিমভাবে এর চাষ করা হচ্ছে। চীনের মৌচাষীরা অধিকাংশ ক্ষেত্রে ইউরোপ থেকে মৌমাছি আমদানি করে থাকে, কেননা তা একদিকে যেমন সংরক্ষণ করা সহজ, অন্যদিকে আমদানি করা এই মৌমাছি থেকে বেশি পরিমাণ মধু আহরণ করা যায়। ফলে সংরক্ষণের অভাবে বিলুপ্ত হতে বসেছে দেশীয় মৌমাছি। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে চীনের 60 বছর বয়সী এক মৌচাষীর 1 যুগ ধরে দেশীয় মৌমাছি সংরক্ষণের মাধ্যমে মধু সংগ্রহের চিত্র।
চীনের অনেক গ্রামে মধু চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে অনেক পরিবার। তবে বর্তমানে দেশীয় মৌমাছির প্রজাতি প্রায় বিলুপ্ত হতে বসেছে চীনে। এর প্রেক্ষিতে পরিবেশের জন্য সহায়ক এ প্রজাতির মৌমাছির সংরক্ষণে এগিয়ে এসেছেন 60 বছর বয়সী লি ইয়াংচ্যান। আমি যখন ছোট ছিলাম তখন এখানকার জঙ্গলে, গাছের গর্তে, এমনকি গুহায়ও অনেক দেশীয় মৌমাছি দেখা যেত। এগুলো সংরক্ষণের অভাবে এখন হারিয়ে যাচ্ছে। তবে আমি এর মধ্যে নানা উপায়ে প্রায় 150 ঝাঁক সংরক্ষণ করেছি। স্থানীয়রা জানান, সংরক্ষণ পদ্ধতি সহজ এবং লাভজনক হওয়ায় ইউরোপ থেকে মৌমাছি আমদানির দিকে ঝুঁকছেন তারা। কিন্তু লি ইয়াংচ্যান বলেন, লাভের জন্য ইউরোপীয় মৌমাছি আমদানি করলেও বিলুপ্ত প্রায় দেশীয় মৌমাছির সংরক্ষণেও স্থানীয়দের সচেতন হওয়া উচিত, কেননা এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য উপকারী। তবে এ দেশীয় মৌমাছির সংরক্ষণ খুব সহজ ব্যাপার নয়। এরা অনেক বেশি সংবেদনশীল এবং রক্ষণশীল। কোনো মৌমাছি যদি ভুল করে অন্য চাকে ঢুকে পড়ে তবে সেটাকে হত্যা করা হয়। এ কারণে প্রতিটি বাক্সকে নিরাপদ দূরত্বে রাখতে হয়। প্রাকৃতিকভাবে এ প্রজাতিকে সংরক্ষণ করা পর্যাপ্ত নয়। এদের বিলুপ্ত হওয়া থেকে বাঁচাতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি চাষীদের প্রশিক্ষণ দেয়া প্রয়োজন। লি ইয়াংচ্যানের আশা, যতদিন বাঁচবেন কাজ করে যাবেন দেশীয় প্রজাতির মৌমাছি সংরক্ষণে। আর কেবল তিনি নয়, এ ধারণা তিনি ছড়িয়ে দিতে চান পরবর্তী প্রজন্মের মাঝেও। শিরিন আক্তার, সময় সংবাদ। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আর সেটি প্রমাণে যুগে যুগে কত শ্রেষ্ঠত্বকেই না জয় করে স্বপ্নের শিখরে পৌঁছেছে তারা। এমনই এক উদাহরণ আফগানিস্তানের এক কিশোরী। সীমাবদ্ধতাকে জয় করে একের পর এক ছবি এঁকে চলেছেন। জয় করে নিয়েছেন অসংখ্য মানুষের মন। সহযোগিতা পেলে আরো বড় কিছু করে দেখানোর ইচ্ছে তার। রং তুলি ও আঁকা ছবি দিয়ে ভর্তি ঘরে এক মনে কাজ করে যাচ্ছে কিশোরীটি। যত্নের সঙ্গে তুলির শেষ আঁচড় দিচ্ছে প্রত্যেক ছবিতে। এটি স্বাভাবিক, তবে অস্বাভাবিকতা কিশোরীটি হাত নয়, মুখের সাহায্যে এঁকে যাচ্ছে ছবিগুলো। নাম তার রোবাবা মোহাম্মদী। আফগানিস্তানের গজনি প্রদেশের এক দরিদ্র পরিবারে জন্ম রোবাবার। 3 বছর বয়সে তার পরিবার বুঝতে পারে তাদের কন্যার হাত ও পা দুটো আর 5টা সাধারণ মানুষের মতো নয়। পরে ভালো চিকিৎসার আশায় কাবুলে চলে আসে তার বাবা মা। তবে অর্থের অভাবে তা সম্ভব হয়নি। ছোট থেকে প্রতিবন্ধী রোবাবা 2 বছর আগে শুরু করে ছবি আঁকা। প্রথমে কষ্ট হলেও পরে মানিয়ে নেয় সে। এখন এই ছবি আঁকাই তার জীবনের সবকিছু। ছবি আঁকার আগে আমি মানসিক শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমার ভাই বোন স্কুলে যায়, কিন্তু আমি পারি না। প্রতিদিন কান্নাকাটি করতাম, মরে যেতেও ইচ্ছে হতো। কিন্তু এখন আমি আমার লক্ষ্য খুঁজে পেয়েছি। এইভাবে আঁকা খুব কষ্টের হলেও রোবাবার কাছে এখন তা খুবই স্বাভাবিক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্বের বেশ কয়েকজন রাজনৈতিক ও মানবাধিকার কর্মী সহ এ পর্যন্ত বিভিন্ন ধরনের ছবি এঁকেছে সে। শারীরিকভাবে অক্ষম হওয়ায় সামাজিকভাবে অবহেলিত হলেও পরিবার তার পাশে দাঁড়িয়েছে সবসময়। আমরা কখনোই ভাবিনি এরকম করে দেখাতে পারবে আমাদের রোবাবা। এখন আমরা নিশ্চিত যে ও অবশ্যই ভবিষ্যতে আরো ভালো করতে পারবে। এখন রোবাবার স্বপ্ন কানাডার আগা খান মিউজিয়ামে তার আঁকা ছবি নিয়ে একটি প্রদর্শনী করা। এ ব্যাপারে আফগানিস্তান সরকার ও জনগণের প্রতি সহযোগিতা চেয়েছেন তিনি। এই প্রদর্শনীর মাধ্যমে নতুন এক আফগানিস্তানকে বিশ্বের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন রোবাবা মোহাম্মদী। শাশ্বত সত্য, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। পশু কোরবানির পর কাবা শরীফ তাওয়াফ করছেন হাজিরা। মিনায় ফিরে আসার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। রুশ মার্কিন সমঝোতা অনুযায়ী সিরিয়ায় 10 দিনের যুদ্ধবিরতি শুরু হচ্ছে আজ। সীমান্তে সামরিক অভিযান আরো জোরদারের ঘোষণা তুরস্কের। এবং পিয়ংইয়ং নগরী ধুলার সাথে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়ার। আবারও পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।